নয়নের মুখশ্রী স্পষ্টভাবে অক্ষি কাছে ভেসে উঠতেই প্রাণের ঘুম ছুটে গেল। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো নয়নের উদ্বিগ্ন শঙ্কিত চেহারাটির দিকে। অতপর ধীরে ধীরে গতরাতের তিক্ত স্মৃতিগুলো মন মস্তিষ্কে হানা দিতেই বক্ষস্থল দুমড়ে মুচড়ে উঠল। ক্ষোভের অগ্নিশিখা দাপাদাপি করে ছড়িয়ে পড়ল শিরায় উপশিরায়। নেত্রযুগল হয়ে উঠল ঈষৎ রক্তিম। বিতৃষ্ণায় দৃষ্টি ঘুরিয়ে নিল প্রাণ। ঘৃণায় যেন শরীর কেঁপে কেঁপে উঠছে। প্রাণকে মুখ ঘুরিয়ে নিতে দেখে নয়ন বলে উঠে, কি হলো, কথা বলছো না কেন? তোমার এই অবস্থা কিভাবে হলো? আর হঠাৎ কাউকে না জানিয়ে বাংলাদেশে চলে আসলে যে? সব কি ঠিক আছে? শুটিংয়ে কোনো প্রবলেম হয়নি তো? কথাটা বলে নয়ন প্রাণের এক হাত মুঠোয় পুরে নিয়ে বলে, কথা বলো প্লিজ। তুমি আদৌ জানো কাল সারাদিন তোমায় মোবাইলে পাইনি বলে কতটা চিন্তিত ছিলাম আমি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? না তোমাকে কলে পাচ্ছিলাম, না তোমার অ্যাসিস্ট্যান্ট শিলাকে। মাথায় কি সব অশুভ চিন্তা ঘুরছিল জানো? না ঠিকমতো শুটিং করতে পেরেছি, না ঘুমাতে পেরেছি। রাতেও তোমার চিন্তায় ছটফট করেছি শুধু। কতবার যে ফোন লাগিয়েছি তার হিসেব নেই। সকালে যখন শিলা ফোন করে জানালো তুমি বাংলাদেশে, বিশ্বাস করো এক মুহূর্ত বিলম্ব করিনি, সোজা তোমার কাছে চলে এসেছি। নয়নের দিকে না তাকালেও তার বলা প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনল প্রাণ। বুঝতে পারলো নয়নের বলা প্রত্যেকটা শব্দ, বর্ণ, বাক্য মিথ্যা এবং বানোয়াট। সাদা মিথ্যে যাকে বলে, তার কথায় সত্যতা নামক বস্তুটি নেই কিয়দাংশ পরিমাণও। আদৌ কখনো ছিল কি না কে জানে। অথচ সে যদি কাল রাত সচক্ষে সত্যের দর্শন না করত, প্রতিবারের মতো অনায়াসে নয়নের কথা বিশ্বাস করে তাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিত। আবেগে ভেসে ভালোবাসি বলে উঠত। কথাটা ভেবেই প্রাণের ঠোঁটের কোণ ঘেঁষে ফুটে উঠল শ্লেষের হাসি। নয়ন সেই হাসি খেয়াল করল না। নিজের মতো পুনরায় বলে উঠল, তুমি আসছো এটা একবার জানালে কি খুব ক্ষতি হতো? আমি নিজে গিয়ে তোমায় নিয়ে আসতাম। কেন জানালে না আমায় জান? আর কথা বলছো না কেন তুমি? কোনো কারণে কি রাগ করে আছো আমার উপর? বলো। এক পলক নয়নের মুঠোয় নিজের হাতটির দিকে তাকিয়ে দেখে ছাড়িয়ে নিল সে। এসব ন্যাকামো আর নিতে পারছে না সে। ইচ্ছে তো করছে এখনই নয়নের গালে চারটে চড় লাগিয়ে তাকে গলা ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু এসব করে যে কোনো বিশেষ লাভ হবে না তা প্রাণ জানে, বরং অল্পতে বেঁচে যাবে। সে তো নয়নের কঠোরতম শাস্তি চায়। দেখতে চায় তাকে সর্বক্ষণ মরণ যন্ত্রণায় কাতরাতে। এত সহজে তো তাকে ছাড় দিবে না সে। প্রাণ নিজেকে যথাসাধ্য চেষ্টা করে শান্ত করার। শোয়া থেকে উঠে বসে ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই গতকাল সকালে রওনা দিয়েছিলাম ভার্জিনিয়া থেকে। ভেবেছিলাম গভীর রাতে এসে তোমাকে চমকে দিব, বাট মাঝ রাস্তায় ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হলো না। কথাটা শুনে নয়ন কিছুটা ঘাবড়ে গেল ঠিকই, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে আবেগ মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, কি যে করো না তুমি? কে বলেছে আমায় এত ভালোবাসতে? এতটা পাগলামো কেউ করে? এখন হলো তো অ্যাক্সিডেন্ট, নেক্সট টাইম এমন পাগলামি করলে খবর আছে তোমার। আমার কাছে তুমি এবং তোমার ভালোবাসা সবচেয়ে বেশি মূল্যবান, আর কিছু না। তোমার উপর কোনো আঘাত আমি সহ্য করতে পারবো না প্রাণ। কথাটা বলে নয়ন প্রাণের সান্নিধ্যে এসে তাকে নিজের বাহুদয়ে আবদ্ধ করতে চাইলে প্রাণ কিছুটা সরে আসে। প্রাণের এমন কাণ্ডে নয়ন ভ্রুকুটি একত্রিত করে তাকায়, দৃষ্টিতে স্পষ্ট কৌতূহল। প্রাণ ধীর কণ্ঠে বলে, সারা শরীরে প্রচন্ড ব্যথা। নয়ন কথার বিপরীতে কিছু বলার পূর্বে পেছন থেকে জেসিকার কণ্ঠ ভেসে এলো, আরে এসব কিভাবে হলো? তুই ঠিক আছিস তো প্রাণ? কথাটা বলে জেসিকা কিছুটা অস্থির ভঙ্গিতে এগিয়ে এলো। নয়নের বিপরীত পাশে বসে এক পলক নয়নের দিকে তাকিয়ে পুনরায় প্রাণের দিকে মনোযোগ দিল। কি অবস্থা করেছিস নিজের? প্রাণ জেসিকার পানে শ্লেষাত্মক চাহনি তাক করে বলে, তুই এত সকালে এখানে? মানে আমার ব্যাপারে জানলি কিভাবে? জেসিকা স্মিত কণ্ঠে বলে, নয়নের কাছ থেকে জেনেছিলাম তুই বাংলাদেশে চলে এসেছিস, তাই দেখা করতে এসেছিলাম। আর এখানে এসে দেখলাম তোর এই অবস্থা। প্রাণ ইচ্ছে করেই বিষয়টা ঘাটতে চাইল না, তাই ছোট করে বলল, ওহ আচ্ছা। জেসিকা নিজের মুখ খোলার পূর্বেই আকস্মিক নয়ন বলে উঠল, আমি জানি তোমরা দুজন কত ক্লোজ, তাই আগে ভাগে আমি ওকে জানিয়ে দিয়েছিলাম। প্রাণ আর চোখে একবার জেসিকার দিকে তাকিয়ে নয়নের দিকে তাকিয়ে বলল, ভালো করেছো। জেসিকা এবার উদ্গ্রীব হয়ে বলে, এখন বল এসব কিভাবে হলো? প্রাণ নয়নকে যেই ঘটনা বলেছিল ঠিক সেটাই পুনরাবৃত্তি করে জেসিকাকে বলল। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা চলার পর প্রাণ বলে উঠে, জেসিকা একটু আশামাকে ডেকে দে না, ওয়াশরুমে যাব আমি। প্রাণের কথা শুনে পাশ থেকে নয়ন বলে উঠে, আশামাকে কেন ডাকতে হবে? আমি তোমায় ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। প্রাণ নাকচ করে বলে, খামোখা এত কষ্ট করার দরকার নেই, নিজের শ্রম শক্তি বাঁচাতে শিখো, পরবর্তীতে কাজে আসবে। এখন আশামাকে ডেকে দাও, সে নিয়ে যাবে আমায়। নয়ন সম্পূর্ণ কথা অগ্রাহ্য করে ধমকের সুরে বলে, বেশি কথা বলো তুমি, বলেছি তো আমার সাথে যেতে। নয়নের এমন আচরণে দেখে যে কেউ নিঃসন্দেহে বলে উঠবে প্রাণকে সে চোখে হারায়।
প্রতি মুহূর্ত তার চিন্তায় কাটায়। অথচ এই কথায় সত্যতা নেই বিন্দুমাত্র, সবটাই নিপুণ অভিনয়। এটা এখন প্রাণের চেয়ে ভালো কে জানে। তবে এই মিথ্যের খাতায় সেও এখন নাম লেখাতে প্রস্তুত। দেখতে চায় সে জল কতটুকু গড়ায়। নয়ন দ্বিতীয়বার একই কথা বললে প্রাণ আর কথা বাড়ায় না। নয়নের হাত ধরে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। প্রাণ ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই পুনরায় ওকে ধরে বিছানায় বসিয়ে দিল। এর মাঝে আশা বেগম এসে সবাইকে নাস্তার কথা বললে নয়ন ব্যস্ত ভঙ্গিতে বলে, প্রডিউসার ফোন করেছিল আশামা, ঘণ্টাখানেকের মাঝে একটা শুটিং আছে জানিয়েছে। আমার এখনই বেরোতে হবে। অন্য আরেকদিন তোমার হাতের নাস্তা খাবো, আজকে আসি। নয়নের কথা শেষ হতে না হতেই জেসিকা বলে ওঠে, আমিও এখন বের হব আন্টি, 11টায় একটা মডেলিং শো আছে আমার। প্রাণ নিষ্পলক দুজনের দিকে তাকিয়ে থাকলো, বলল না কিছুই। জেসিকা নয়নের দিকে তাকিয়ে বলে, নয়ন তুমি কোন দিকে যাবে? নয়ন বলল, উত্তর দিকে। কেন? জেসিকা মৃদু স্বরে বলে, তাহলে আমাকে একটু কষ্ট করে বনানীতে নামিয়ে যেতে পারবে? আমার গাড়িতে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল, এজন্য এখানে আসার পর সেটা ড্রাইভারকে দিয়ে সার্ভিসিংয়ে পাঠিয়ে দিয়েছি। নয়ন নিজের পোশাক একবার ঝেড়ে নিয়ে বলে, আচ্ছা চলো, আমি নামিয়ে দিবনি। জেসিকা এবার প্রাণের দিকে তাকিয়ে বলে, আমি তোর উডবির সাথে গেলে তোর কোনো সমস্যা হবে না তো? প্রাণ কিয়ত পরিমাণ হেসে বলে, আজব তো, তুই তো আর আমার ভালোবাসায় ভাগ বসাচ্ছিস না, জাস্ট হেল্প চাইতেছিস, তাতে সমস্যা কেন হবে? কথাটা শুনে নয়ন বিষম খেয়ে উঠে কিছুটা। টপিক চেঞ্জ করার জন্য গলাটা ঝেড়ে বলে ওঠে, প্রাণ আমি এখন আসি, রাতে যদি ফ্রি হতে পারি তাহলে আসবো আমি। প্রাণ কোনো দ্বিরুক্তি করলো না, হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এদিকে জেসিকা কিছুটা ফুঁসে উঠলেও সেটা চেপে গেল। ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে প্রাণ আর আশা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল নয়নের পিছে পিছে। আর তাদের যাওয়ার পানেই প্রাণ তাকিয়ে রইল নিষ্পলক। আনমনে বিড়বিড় করে উঠল, কি নিখুঁত নিদারুণ অভিনয়, প্রশংসা না করে থাকতেই পারলাম না। তবে চিন্তা নেই, খালি মুখে শুধু প্রশংসা করে যাব না, সময় হলে উপহারও দিয়ে যাব। কথাগুলো আওড়ানোর মাঝে আখি পল্লব হতে টুপ করে ঝরে পড়ল দুফোঁটা অশ্রুকণা। আশা বেগম প্রাণের কাছে এসে খুব আদুরে হাতে অশ্রুটুকু মুছে নিলেন। আশা বেগম বললেন, মূল্যবান সম্পদগুলো এভাবে ঠুনকো বস্তুর উপর অপচয় করতে নেই, তারা কখনো মর্যাদা দিতে জানে না। কথাটা শুনে প্রাণ দৃষ্টি তুলে আশা বেগমের দিকে স্থির করল। একটু আগে যখন নয়ন আর জেসিকা ছিল তখন সে খেয়াল করে আশা বেগমের ক্ষোভপূর্ণ ঘৃণিত চাহনি, অভিব্যক্তিতে ছিল রাগান্বিত ভাব স্পষ্ট। তবে সেটা প্রকাশ্যে আসতে দেয়নি সে, খুব সূক্ষ্মভাবে তাদের সামনে নিজেকে সংযত করে দাঁড়িয়েছিল। তাকে দেখেই ভেঙে গুড়িয়ে যাওয়া মানবীটি নতুন দমে সাহস সঞ্চার করতে পেরেছিল প্রতারকদের সামনে টিকে থাকার, নিজের মনোবল মজবুত করার। আজকে এই মানুষটি পাশে না থাকলে বোধ হয় মিনিটেই চিত্তের ন্যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তাদের সম্মুখে, হেরে যেত খুব বিশ্রীভাবে। প্রাণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, খুব শীঘ্রই অধমের পতন হবে আশামা, সবকিছুর হিসাব নিয়ে ছাড়বো আমি, সবকিছুর। আশা বেগম প্রাণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সব হবে, চিন্তা করিস না। অন্যায় করে কেউ কি পার পেয়েছে আজ অব্দি? পায়নি, তাই আপাতত এই বিষয় রাখ, আমি খাবার আনছি, খেয়ে নে। প্রাণ নাকচ করে বলে, খেতে ইচ্ছে করছে না আশামা। আশা বেগম রোশানল দৃষ্টিতে তাকিয়ে কঠোর কণ্ঠে বললেন, কোনো কথা না, নাস্তা এনে আমি খাইয়ে দিব। কথাটা বলেই আশা বেগম রুম থেকে বেরিয়ে গেলেন। মিনিট কয়েক পরই প্লেটে নাস্তা সাজিয়ে নিয়ে আসলেন প্রাণের জন্য। অতপর খুব যত্নে সম্পূর্ণ খাবারটুকু খাইয়ে দিলেন প্রাণকে। খাওয়া শেষে বললেন, বড় সাহেব ফোন করেছিলেন, তোর সাথে কথা বলতে চাইছিলেন। প্রাণ বলল, হঠাৎ মেয়ের কথা মনে পড়লো কি করে? বিশেষ কিছু আছে নাকি সামনে? এছাড়া তো আর আমার কথা মনে পড়ে না তার। আশা বেগম বললেন, আমাকে বলেনি কিছু, তুই একবার সময় করে ফোন দিয়ে নিস। প্রাণ কোনো প্রত্যুত্তর করল না। আনমনে জানালার বাহিরে তাকিয়ে নীলাভ আকাশের সমান্তরালে মিশে যাওয়া সবুজ পাতার আঁকেবাঁকে কিছু খুঁজে বেড়ালো। আশা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা ঔষধ প্রাণের হাতে ধরিয়ে দিয়ে বলে, খেয়ে নে। প্রাণ এবার বিরক্তিতে মুখ কুঁচকে বলে, আবার কেন? আশা বেগমের সোজাসাপটা জবাব, আমি বলেছি তাই। আশা বেগমের এমন কথায় প্রাণ এবার দ্বিরুক্তি করতে পারল না, চুপচাপ খেয়ে নিল ওষুধটা। তা দেখে আশা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গাড়ির ভেতরকার পরিবেশ বেশ রমরমে। জেসিকা মোবাইলে ট্রেন্ডিং কিছু পশ্চাত্য সঙ্গীত ছেড়ে আনমনে গুনগুন করেই চলেছে। নয়ন সেটা দেখে কিছুটা বিরক্ত নিয়ে বলে, তোমাকে এখন আসতে নিষেধ করেছিলাম না আমি, তাও কেন আসলে? নয়নের কথা শুনে জেসিকা গান বন্ধ করে দিল। কিছুটা ন্যাকা সুরে বলল, তুমি জানো না আমার ভালো লাগে না প্রাণের সাথে তুমি সময় কাটালে। ইনসিকিউর ফিল হয় আমার, সহ্য করতে পারি না আমি, রেস্টলেস হয়ে পড়ি। মনে হয় ও তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিবে, তোমাকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলবো। তাই আজও নিজেকে ধরে রাখতে পারিনি আমি। নয়ন বলল, কিন্তু বোঝার চেষ্টা করো, এমন করলে প্রাণের সন্দেহ হতে পারে। এমনিও একটুর জন্য বেঁচে গেছি আমরা, ওর কাছে আমার বাসার চাবি ছিল, বুঝতে পারছো? আর তুমি আমি কিন্তু কাল আমাদের বাসাতেই ছিলাম। বাই এনি চান্স যদি প্রাণ আমাদের বাসায় চলে আসতো, বুঝতে পারছো কি হতো? সব শেষ হয়ে যেত, সব। জেসিকা নয়নের বুকে মাথা রেখে বলে, কিন্তু কিছু হয়নি তো, তাই না? সো চিল। আর এমনি প্রাণের অ্যাক্সিডেন্ট হয়ে ভালোই হয়েছে, শি ডিজার্ভ ইট।
নয়ন কিছুটা দ্বিধা নিয়ে বলল, তবুও আমার কেন জানি লাগলো প্রাণ আজ কেমন জানি একটু অন্যরকম আচরণ করছিল। তোমার কি এমন লাগেনি? জেসিকা আক্রোশ ভরা কণ্ঠে বলে, ওর কথা বলা বন্ধ করবে তুমি? সব সময় প্রাণ প্রাণ শুনতে আর ভালো লাগে না, অসহ্য। আর ও তোমার জন্য গুরুত্বপূর্ণ নাকি আমি? নয়ন নিজের কথাগুলো সামলে নিয়ে বলে, অবশ্যই তুমি। রাগ করে না জান, ওর নাম আমি আর নিচ্ছি না। জেসিকা গাল ফুলিয়ে বলে, নয়ন বেশ কিছুক্ষণ এদিকে সেদিকের কথা বলে জেসিকার মন ভালো করতে। মন ভালো হওয়া মাত্র জেসিকা বলে ওঠে, বেবি আমার না প্রচন্ড ক্ষুধা লেগেছে, চলো না কোথাও গিয়ে ব্রেকফাস্টটা করে নেই। নয়ন হেসে বলে, অ্যাজ ইউর উইশ মাই হাইনেস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত প্রাণ গল্পের দ্বিতীয় পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।